প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় সপ্তম ভৌত আলোক বিজ্ঞান ক্লাস 18 অনলাইন ক্লাস 18 এটা নিয়ে আলোচনা করবো। এখানে আজকে আগের ক্লাসটা আমরা চুম্বক পরিচুম্বকীয় বর্ণালী জানছিলাম, আর বর্ণালীর শেষ দিকে একটু অংশ রয়ে গেছিলো যে দৃশ্যমান আলোর বর্ণালীর রেঞ্জ দিয়ে। তো দৃশ্যমান আলোগুলো সূর্যের সাদা রং যেটা আসে সেই রঙের সাথে আমরা যেগুলি পাই সেগুলো হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এগুলা নামের অর্ধাক্ষর থেকে ইংরেজিতে BIBGYOR বা বাংলা বেনিয়া সহ লেখা যেতে পারে, আর কি সকলকে মনে রাখার জন্য। এই তরঙ্গগুলোর দৈর্ঘ্যগুলো থাকে সাধারণত বেগুনি, এটা হয়েছে 3.4, বেগুনিতে আছে যে 3.80 × 10⁻⁷ থেকে 4.425 × 10⁻⁷ মিটার এটা। এরপর আছে যে নীল রঙের রেঞ্জটা হয়েছে 4.25 × 10⁻⁷ থেকে 4.45 × 10⁻⁷ মিটার। নীলের পরে আসমানি, আসমানের হয়েছে যে 4.45 × 10⁻⁷ থেকে 5.00 × 10⁻⁷ মিটার। আসমানের পর হয়েছে সবুজ হয়েছে 5.00 × 10⁻⁷ থেকে 5.75 × 10⁻⁷ মিটার। সবুজের পর হয়েছে হলুদের রেঞ্জ হয়েছে 5.75 × 10⁻⁷ থেকে 5.85 × 10⁻⁷ মিটার। হলুদের পর কমলা হয়েছে 5.85 × 10⁻⁷ মিটার থেকে 6.20 × 10⁻⁷ মিটার। তারপর আছে যে লাল হয়েছে 6.20 × 10⁻⁷ থেকে এত মিটার থেকে 7.80 × 10⁻⁷। দৃশ্যমান বর্ণালীর ক্ষেত্রে আছে সর্বনিম্ন রেঞ্জ আছে 3.807 থেকে 780 - 10⁻⁷ পর্যন্ত, অর্থাৎ বেগুনি থেকে লাল পর্যন্ত। এই বর্ণালীগুলো আমরা দেখি, এই 7টা বর্ণালী রংধনু ভোগ বা সূর্য থেকে সাদা আলো যেটা আসে এটার মধ্যে 7টা বর্ণালী থাকে। এই সংক্ষেপে নামের অর্ধাক্ষর থেকে এটা হচ্ছে বেগুনি, ভায়োলেট, ইন্ডিগো, নীল, আসমানি, যেটা হচ্ছে যে ব্লু, আর গ্রিন হয়েছে সবুজ, ইয়েলো হলুদ, অরেঞ্জ লাল, কমলা রেড লাল। আর এগুলি আমরা ইংরেজিতেও বলতে পারি, বাংলা মনে রাখার জন্য। এবং রেঞ্জগুলো সাধারণত মিল আছে, এটা 807 থেকে 4.25, আবার এটা শুরুটা হয়েছে 4.25 থেকে আবার পরেরটা, আবার এটা 45 থেকে এটা 45, বাড়তি অংশটা একটা মনে রাখলে একটা সিরিয়াল আমরা মনে রাখতে পারবো, ওগুলো করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে দৃশ্যমান বর্ণালীর রেঞ্জগুলো আমরা দেখলাম। এরপরে যেটা আছে যে এখানে আলোকবর্ষ কি, লাইট ইয়ার, অর্থাৎ এক বছরে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে আলোক, তাকে আলোকবর্ষ বলা হয়। তাই 1 লাইট ইয়ার আর কি বলা হয়, 1 লাইট ইয়ার, এক আলোকবর্ষ। তাই এক বছরে আলোর এক আলোকবর্ষ তো সমান, তাইলে 1 আলোকবর্ষ সমান বলতে পারি 1 বছরের আলোর বেগ গুণ হয়েছে 1 বছরের সেকেন্ড, অথবা 1 ইয়ার এর
সেকেন্ড সংখ্যা বলতে পারি। এইটা তাহলে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻⁸ -8 m/s সরি। আর 365 দিনে বৎসর গুণ 24 ঘন্টায় একদিন, 60 মিনিটে 1 ঘন্টা, আর 60 সেকেন্ডে 1 মিনিট। এটা হয়ে গেল সেকেন্ড। এটা করলে যেটা হয় 9.4 × 0 × 10⁻50 মিটার/সেকেন্ড। এটা 9.4 × 40 × 10⁻12 কিলোমিটার। এটা বলতে পারি 1 বছরের আলোক দূরত্ব মিটার, সরি। তাহলে এইটা হয়েছে যে 1 বছরে এই পর্যন্ত আলোক দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ 1 বছরে আলোক শক্তি যে দূরত্ব অতিক্রম করে সেগুলো এক আলোক বর্ষ বলা যেতে পারে। এরপর আছে তরঙ্গ ও তরঙ্গমুখ জিনিস। তরঙ্গ ও তরঙ্গমুখ, ওয়েভ অ্যান্ড ওয়েভ ফ্রন্ট। তরঙ্গ কি? তরঙ্গ যদি পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড়মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। যে পর্যাবৃত্ত আন্দোলন তরঙ্গ হয়েছে যে পর্যাবৃত্ত আন্দোলন জড়মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। আর তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট হচ্ছে তরঙ্গ উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ যেটা হবে সেটাকে তরঙ্গমুখ বলে। এখন তরঙ্গমুখ এর ব্যাখ্যা দিতে গেলে আমরা বলতে পারি যে আসলে এটা আলোকরশ্মি একটা সোর্স থেকে যখন এখান থেকে ও সোর্স মনে করি এস, এইখান থেকে আলোক সঞ্চালিত হচ্ছে, তাহলে এখান থেকে চতুর্দিকে এরকম ছড়াইবে, আবার এরপরে আর একটা দশায় যাইবে। এগুলো একটা দশা বলে, একটা ফল দিয়ে দিতে পারি, তাহলে এইগুলো আলোক সঞ্চালনের শক্তির দিক বলে দিবি। আর এর ভিতর দিয়ে ও থেকে ও পি হইতে পারে, অপোজিটে ও কিউ হতে পারে, এইগুলো কিউ। তাহলে এইগুলো হচ্ছে আলোক সঞ্চালনের তরঙ্গমুখ। তরঙ্গমুখের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণার গতিপথকে তরঙ্গমুখ বলা হয়েছে। সেটা হচ্ছে যে আসলে আমরা যদি একটা পুকুরে ডিল ছুঁড়ি, তাহলে সে একটা নির্দিষ্ট দশা সময় পর পর কি একটা দূরত্বে সে অগ্রসর হয়। এখন যদি সে এর সোর্স হয়, বেগ বি হয়, ওই সময় এস ইকুয়াল টু আলোর বেগ যদি সি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়াল টু সিটি, অর্থাৎ এই দূরত্ব অগ্রসর হইতে পারে, বা এস ইকুয়াল টু বিটিও হতে পারে শব্দের বেগ যদি হয়। তাহলে সেগুলি সেই ক্ষেত্রে যে দূরত্বটা অতিক্রম করে একটা দশায় একটা টি সময় পর, মনে করি ও থেকে এখানে আসছে, এতে আসছে, বিতে আসছে, সিতে আসছে, এইখানে এই এতে যখন টি সময় পর আসবে সেখানে সব দিকে চতুর্দিকে একই দশায় থাকবে, এটাকে সমদশা সম্পন্ন করার গতিপথ বলে। একইভাবে একটা সময় পর বিতে এলো, সিতে এলো, এবং এইদিকে সঞ্চালিত শক্তিগুলো এই অক্ষী দ্বারা আলোক দিক নির্দেশনা করছে। এই শক্তি হচ্ছে তরঙ্গমুখের উপর অবিলম্বভাবে সঞ্চালনশীল হয় বা গতিশীল হয়। এইটা হচ্ছে তরঙ্গমুখের ব্যাখ্যা। আমরা বলতে পারি যে তাহলে তরঙ্গ হচ্ছে সমদশা সম্পূর্ণ কণার গতিপথ। এখানে তরঙ্গমুখ যদি যখন ক্ষুদ্র হয় তাহলে সেটা গলীয় হবে, সবসময় গলীয় হবে এরকম না। যদি তরঙ্গমুখের যদি বিস্তৃত হয় তাহলে অনেক দূরে সে সমতলের মতো মিন করবে, এবং দূরত্বে যদি আসে তাহলে এতটুকু মধ্যে সমতল, গলিও দেখা যায় না। ওইটাকে দূরত্ব যত পারবে সমতল হয়, এই জন্য সূর্য থেকে যে আলোক রশ্মি যায় যদি সমতল হিসেবে আমরা ধরি নিই, সমতলই হচ্ছে। যাই হোক, এরপর আছে হাইগেন্সের নীতি, হাইগেন্স প্রিন্সিপাল। অর্থাৎ হাইগেন্সের নীতিটা কী জিনিস? 1678 সালে হাইগেন, হাইগেন্স আলোক তরঙ্গ তত্ত্বর আবিষ্কার করে, এবং সেই আবিষ্কারের পর এই তথ্যটা পরবর্তীতে ফ্রেনেল ও অন্যান্য রাইডার বিস্তৃত ব্যাখ্যা রূপ পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয় আর কি, ফ্রেনেল আর হাইগেন মিলিয়ে। তো যাই হোক, এইটা হয়েছে যে হাইগেনের নীতিটা হয়েছে যে যখন হাইগেনের নীতি হয়েছে যে
কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটা অনুতরঙ্গ বা বনুতরঙ্গ উৎস হিসাবে গণ্য হয়। এই অনুতরঙ্গকে মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হলে যে তরঙ্গের নতুন অবস্থান পাওয়া যাবে সেটি হচ্ছে হাইগেনের নীতি। অর্থাৎ প্রতিটি তরঙ্গ এক একটা অনুতরঙ্গ বা বনুতরঙ্গ উৎস হিসাবে কল্পনা হয়। এই অনুতরঙ্গকে কেন্দ্র করে কতগুলো যদি স্পর্শক আঁকা যায় তাহলে ওই স্পর্শকটাই হবে তরঙ্গমুখের নতুন অবস্থান। এটা হচ্ছে হাইগেনের নীতি। তাহলে কী হয়েছে, প্রত্যেকটা তরঙ্গমুখে যেটা বলা হয়েছে যে কোনো পর্যাবৃত্ত বা কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটা অনুতরঙ্গ বা গৌণতরঙ্গের উৎস হিসাবে কল্পনা করা হয়। অনুতরঙ্গ বা গৌণতরঙ্গকে কল্পনা করে যে কতগুলো স্পর্শক আঁকলে একটা নতুন তরঙ্গ পাওয়া যাবে সেটাই হচ্ছে তরঙ্গমুখের নতুন অবস্থান। এটাকে হাইগেনের নীতি বলা হয়েছে। এখন সেক্ষেত্রে হাইগেনের নীতির জন্য আমরা বলতে পারি যে এখানে একটা সোর্স আছে, মনে করি এই সোর্স এস, এখান থেকে এবি একটা তরঙ্গমুখ, সাপোজ মনে করি টি সময় পরে এইদিকে শক্তি সঞ্চালিত হয়েছে। এই তরঙ্গমুখে এ আর বি, এই এ আর বি এর উপরে কতগুলো যদি পয়েন্ট আমরা, এটা P1, এটা P2 বা এটা P3 ইত্যাদি নিই, তাহলে এই কণাগুলো হচ্ছে কোনো, যে কথাটা বলা হয়েছে যে কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটা তরঙ্গ হিসেবে, তাহলে এবি একটা তরঙ্গমুখ আছে, প্রতিটি বিন্দু এই রিলেশন মিলে একটা বৃত্তচাপ হয়ে যায়। তাহলে P1, P2, P3 ইত্যাদি যদি বিন্দু হয়, অসংখ্য বিন্দু, এক একটা অনুতরঙ্গ বা অনুতরঙ্গ উৎস হিসাবে কল্পনা করা হয়। তাহলে এই অনুতরঙ্গ বা অনুতরঙ্গকে কেন্দ্র করে যদি কতগুলো স্পর্শক আঁকা হয় এরকমের এটাকে কেন্দ্র করে এরকমের হইতে পারে, এদিকে হইতে পারে। তাই স্পর্শগুলো সংযোজন করলে যে একটা নতুন অবস্থান পাওয়া যাবে সেটা A1 B1। তাই এই A1 B1ই হবে এ বি এর তরঙ্গমুখের অবস্থান। এটি হাইগেনের নীতি। অর্থাৎ কোনো তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু এক একটা অনুতরঙ্গ বা বনুতরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। এই অনুতরঙ্গকে মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে প্রত্যেকটা পরে একটা সময় পর। এই অনুতরঙ্গকে যে নিয়ে যে সমান বেগে মূল বেগের সমান নিয়ে অগ্রসর হবে, তাহলে ওইগুলোকে নিয়ে যদি অনুতরঙ্গকে কেন্দ্র করে স্পর্শক আঁকা হয়, বৃত্তচাপ কল্পনা করা হয়, তাহলে এবং সেইগুলোর কিছু বৃত্তচাপগুলোকে যদি আমি সংযোজন করি, তাহলে সেই সংযোজনের যে রেখাটা পাবো সেই রেখাটাই হইবে মূল তরঙ্গ এ বি এর, A1 B1টা হইবে যে তরঙ্গমুখের নতুন অবস্থান। এটি হচ্ছে হাইগেনের নীতি। এবার আছে হাইগেনের নীতির সাহায্যে আলোক প্রতিসরণ কীভাবে আমরা এস্টাবলিশ করতে পারি। এই জন্য আমরা একটা ফিগার আঁকিয়ে নিতে পারি হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন। যেটা এখানে মনে করি এক্স ওয়াই একটা তল, এই তলের উপর এফ একটা তরঙ্গমুখ আসিয়া তির্যকভাবে এমনভাবে করবে যে এক সময় প্রত্যেকটা বিন্দু এই এক্স ওয়াই তলের উপর আপতিত হবে। এখন এখানে এটার উপরে যদি আমরা এ আর এফ ধরি, এটাকে তরঙ্গমুখের উপর অবিলম্বভাবে আলোকের দিক নির্দেশক দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আলোক রশ্মি যখন এফ থেকে এই এফটা তির্যকভাবে এমনভাবে এটার উপরে এক্স ওয়াই তলের উপরে পড়বে প্রত্যেকটা বিন্দু, যেটা হয়েছে যে এদিকে গিয়া এফ, এদিকে গিয়া এখানে সি বিন্দুতে মনে করি পড়ছে এটাই। আর এখান থেকে আবার এই সি বিন্দুটাকে এইখান থেকে আবার আর একটা আলোক রশ্মি বলতে পারি আমরা, যেটাকে বলা যেতে পারে যে এইটা, এটা যদি আমরা এফ ই ধরি, সিও ধরতে পারবো, তাহলে এখান থেকে এফ থেকে একটা সময় পর টি সময়ের পর আলোর বেগ যদি সি হয়, তাহলে দিক নির্দেশক এটা যদি হয়, এটাকে আমি সি এ ধরতে পারি আর এটা ডিএফ ধরি আর কি। তাহলে এই ডিএফ আর সি এফ রশ্মিগুলো এটার সমতলে আলোক তরঙ্গমুখে এফ এটার উপরে একটা সময় পর আসিয়া এক্স ওয়াই তলের উপর আপতিত হয় প্রত্যেকটা বিন্দু। তাহলে এখান থেকে যেটা হয়েছে যে এফ থেকে আলোক রশ্মি যদি সি আলোর বেগ হয়, তাহলে এই বিন্দুতে একটা সময় পর আসে পরে, তাহলে এইটার সমান এফ ই সমান তাহলে সিটি বলতে পারি। বা এই এফ থেকে যাতে যখন এই বিন্দুতে এসে পড়ছে একই সময়ে
এ থেকে একই মাধ্যমে আরেক রশ্মি মনে করি বি বিন্দুতে গেল, এ থেকে বিতে গেল, তাহলে এখন এ বি মনে হয়েছে যে এফি এর সমান সিটি ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ যদি আঁকি এখানে স্পর্শ এখানে, তাহলে এই বৃত্তচাপটা যদি আমি এরকম আঁকার পর সেটাকে ই আর বি এটাকে সংযোজন করি লিখব, এইটা ই এটা বি, তাহলে এই ই বিটাই হয়েছে যে এফ যে তরঙ্গমুখ ছিল এই তরঙ্গমুখের নতুন অবস্থান, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে এই এক্স ওয়াই তলের উপর যদি আমি এফ লম্ব আঁকি, এন লম্ব আঁকি সরি, তাহলে এইটা হবে আপাতন কোণ আই, আর এটা প্রতিফলিত রশ্মি যদি এটা অবিলম্বের সাথে এটা প্রতিফলন কোণ আর, এটাও প্রতিফলন কোণ আর, এটা হয় যে আই বিএ কোণ, এইটা আর কি। তো যাই হোক এইখানে আর কি আমরা বলতে পারি যে তাইলে এখন এইখানে ত্রিভুজ যদি আমি ধরি এ ই বি সরি এ ই বি ও ত্রিভুজ ই এফ এ, এই দুইটা সমকোণী ত্রিভুজে অঙ্কন অনুযায়ী আমি বলতে পারি এফি সমান এ বি সমান সিটি ব্যাসার্ধের সমান নিয়ে বৃত্তচাপ আঁকছি এফি এর সমান সিটি, এবং এই ব্যবস্থায় সাধারণ তাহলে কোণ এ ই বি সমান কোণ ই বি সমান কোণ ই এ এফ, দুটো খুব সমান। এখন আবার এটার উপরে যেহেতু এক্স ওয়াই তলের উপরে এন লম্ব আঁকছি, তাহলে কোণ সি এ এন প্লাস কোণ এন এ এফ ইকুয়াল টু কোণ বি এ এন প্লাস কোণ এন এ এফ সমান এক সমকোণ, এটা বলতে পারি। তাহলে এই কোণ সমান কোণ বাদ গেলে কোণ সি এ এন সমান কোণ বি এ এন সমান আই কোণ, মানে আপাতন কোণ, এইটা পাইলাম। আবার এইটা পাইলাম যে আপাতন কোণ, আবার কোণ এইটার উপরে দেখা যায় আর কোণ হচ্ছে এইটা আমাদের কোণ, আবার কোণ বি এ এন প্লাস কোণ বি এ ই সমান কোণ এই কোণ যোগ এই কোণ প্লাস কোণ এ ই বি প্লাস কোণ বি এ ই, এই দুই কোণ সমান হয়েছে যে আবার এক সমকোণ। তাহলে আমি এখান থেকে বলতে পারি কোণ এই সমান সমান কোণ বাদ গেলে একইভাবে বি এ এন কোণ সমান কোণ এ ই বি সমান আর প্রতিফলন কোণ, কোণ আর সমান প্রতিফলন কোণ। তাহলে এখন এই দুটো থেকে আমি পাইতে পারি, দেখা যাচ্ছে এই দুটি সমীকরণ থেকে কোণ বি এন সমান এ বি, আবার কোণ এইটা সি এন সমান বি এ, তার মানে আমি একাত্রে বলতে হবে কোণ বি এ সি এ এন সমান কোণ বি এ ই ইকুয়াল, আবার বলতে পারি বি এ এন সমান কোণ এই সমান আমি বলতে পারি কোণ আই কোণ সমান আর কোণ। তাহলে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ হাইগেনের নীতি সাহায্যে আমি পাইলাম আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, এটা একটা পারলাম। অর্থাৎ হাইগেনের নীতির সাহায্যে আমরা প্রতিফলনের সূত্র এস্টাবলিশ করলাম। একইভাবে আপাতিত রশ্মি সি এ প্রতিফলিত রশ্মি এ বি এবং অবিলম্ব এ তল এক্স এর উপরে বা এক্স ওয়াই এর উপরে স্থাপিত,
সাথে সাথে এটাও প্রথম সূত্র, আপাতত রশ্মি প্রতিফলিত অবিলম্বে একই সমতলে থাকবে, এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে এই থেকে আমরা প্রতিফলনের প্রথম এবং দ্বিতীয় দুই সূত্র এস্টাবলিশ করতে পারলাম হাইগেনের নীতির সাহায্যে। এই জন্য বলে হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদিত। এইগুলো আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।